আমাদের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সাদিকা নামসাদ। প্রতি পর্বের মতো এই পর্ব শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। গরমে অতিষ্ঠ নগরবাসী, রাস্তার খোলা অস্বাস্থ্যকর শরবত পান করছে সকলে। অনানুমোদিত গাইডের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে শিক্ষার্থীরা। রাজধানীতে গাছ কাটার ফলে প্রতি বছর 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে। এবারে বিস্তারিত। দেশে দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে। তীব্র গরমে পথচারী ও সাধারণ মানুষ হাঁপিয়ে উঠছে। তাই গরম থেকে কিছুটা স্বস্তি পেতে ও তৃষ্ণা মেটাতে অনেকেই পান করছেন পথের ধারে তৈরি ঠান্ডা শরবত। বিশেষজ্ঞদের মতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এ সকল শরবত পান করলে পানিবাহিত রোগের পাশাপাশি আরও নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে সাধারণ মানুষ। বিস্তারিত দেখুন রায়ান বিন আশরাফ আলিফের রিপোর্টে। চলছে গ্রীষ্মকাল, প্রতিদিনই তাপমাত্রা ছাড়াচ্ছে আগের সব রেকর্ড। তবুও নেই মানুষের বিশ্রাম, ছুটছে নিজ নিজ গন্তব্যে। রাস্তার ফুটপাতগুলোতে হকাররা জমিয়ে তুলেছে বিভিন্ন ধরনের শরবত বিক্রি। এইসব শরবত পান করে মানুষ তাদের তৃষ্ণা মেটাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, কতটা স্বাস্থ্যকর এই সকল শরবত? গরমের জন্য ভাই খাইলাম, এই জন্য গরম লাগতেছে তাই। আমার জানা মতে স্বাস্থ্যকর না, তারপরেও আমরা খাইতেছি। মানে আমি বেলের শরবত সবসময় খাই, এই জন্য খাইলাম। তো বরফ দেওয়া দেখে আমি ওটা জিজ্ঞেস করলাম যে বরফ ছাড়া কি পাওয়া যায় নাকি। এত গরমের মধ্যে ভাই স্বাস্থ্যকর খাইলে তো গরম পানি খাইতে হবে, যদি স্বাস্থ্যকরের কথা বিশেষ চিন্তা করেন। তীব্র গরমে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত মানুষ শরবতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। বিক্রেতাদের উপর ভরসা করে, সুস্বাস্থ্যের কথা চিন্তা না করে এবং এক প্রকার বাধ্য হয়ে তৃষ্ণা মেটাতে তারা পান করছে এই সকল শরবত। বড়দের সাথে শিশুদেরকেও দেখা যাচ্ছে এখানে। বরফ ভালো, এটা খাবারের বরফ। কি পানি থেকে তৈরি? পানিটা কি স্বাস্থ্যকর কিনা? না না, সেটা বলতে পারি না। শুধু আমরা কিনে বিক্রি করে আমার কাছে না বিক্রি করি। কোথা থেকে আনছেন এগুলো? এগুলো স্টেডিয়াম থেকে দেওয়া যায়। আমরা তো জানি এই বরফ ভালো। আমরা আজকে দীর্ঘ 15-16 বছর ধরে আমি নিজেই ব্যবসা করতেছি, আমার বাপ চাচারাও ওই ব্যবসা করছে। ভাই এগুলা স্টেডিয়ামের এদিকে ফ্যাক্টরি আছে, কারখানা আছে, এখান থেকে আনি। তবে যতটুকু খাওয়ার আমরা জিজ্ঞেস করে নিই, যতটুকু সেফ নিজেরা, আমরাও তো মানুষ, ওই হিসেবে ভালো খাওয়া নিয়ে চেষ্টাটা করি। কিন্তু জিনিসটা তো আমরা চোখে দেখতেছি না, আমরা জিজ্ঞেস করে নিই যে খাওয়ার উপযুক্ত কিনা। বিশেষজ্ঞরা বলছেন এই সকল শরবত না খেয়ে এক বোতল পানি কিনে খাওয়া বেশি উপকারী। এই প্রচণ্ড গরমে দেখা যায় যে আমাদের এমনি শারীরিকভাবেই আমরা ফিট নেই। পেটের যে পেট গরম হয়ে যাওয়া বলে, যেটা ডাইজেশন খারাপ থাকা, বদহজম হওয়া, এগুলো কিন্তু নানাবিধ সমস্যা পাওয়া যাচ্ছে। সো আমরা যে বাইরের খাবারগুলো খাচ্ছি সেগুলো যদি কোনো কারণে আনহাইজেনিক অবস্থায় তো তৈরি হয়, এটা আমরা জানি, এবং পানিটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের সমস্যাটা আরও ডাবল হয়ে যায়। এছাড়া দেখা যায় যে আমাদের যেহেতু পেটের অবস্থা খুব একটা ভালো নেই, আমরা দেখা যায় যে বাইরের খাবারগুলো এমনিতেই নষ্ট হয়ে যেতে পারে। সেইগুলো যদি আমরা নেই, সেক্ষেত্রেও কিন্তু সাধারণ যে সমস্যাগুলো আছে সেগুলো পরিমাণ কিন্তু বাড়বে। এই গরমে সুস্থ থাকতে হলে প্রথমে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ নগরবাসী, 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রায়ও কর্মক্ষেত্রে ছুটে চলেছে সকলে। এমন অবস্থায় তৃষ্ণা মেটাতে মানুষ পান করছে রাস্তার পাশে ফুটপাতে বিক্রয়কৃত শরবত। তবে এই সকল শরবত কতটা স্বাস্থ্যসম্মত তা জানা নেই কারোরই। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের সুস্বাস্থ্যের জন্য বাইরের এই সকল পানীয় পরিহার করাই ভালো। রায়ান বিন আশরাফ আলিফ, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথাটি একটি ভুলিমাত্র নয়, সত্য। সঠিক এবং যুগোপযোগী শিক্ষাই পারে একটি জাতির ভিত মজবুত করতে। তবে এক শ্রেণীর ব্যবসায়ী তাদের স্বার্থ হাসিল করতে গিয়ে আমাদের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলেছে। গাইডবুক ও নোটবুকের উপর নির্ভর হয়ে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন মোবারক হোসেনের রিপোর্টে। উন্নত বিশ্বের সবার সঙ্গে পাল্লা দিয়ে এগোতে হলে সবার আগে জরুরি শিক্ষার সম্প্রসারণ। তবে শর্টকাট পদ্ধতিতে শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আমরা যে পন্থা অবলম্বন করছি, তাতে করে কি আমরা আসলে শিক্ষিত হচ্ছি নাকি নিজেদের অজ্ঞতাকে গোপন করছি? দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষা ব্যবস্থা দুটো ইস্যুর উপরে ডিপেন্ড হয়েছে। একটা হচ্ছে গাইড বই, আর একটা হচ্ছে কোচিং সেন্টার। আমাদের স্টাডিতেও সেটাই এসে গেছে। 93% শিক্ষার্থী যারা হচ্ছে গাইড বইয়ের উপর নির্ভরশীল, এবং সরকার একদিকে বলছে যে আমরা প্রাথমিক এডুকেশান ফ্রি, বাট আমরা যখন দেখছি যে পার ফ্যামিলি
তার প্রায় অন অ্যান এভারেজ 2000 টাকার মতো একটা বাচ্চার পিছনে মাসে খরচ হচ্ছে। তো একটা গ্রামের ফ্যামিলি, কয়টা ফ্যামিলি পারবে 2000 টাকা খরচ করে? এবং সেই টাকাটা কোথায় যাচ্ছে? টাকাটা যাচ্ছে বড় অংশ যাচ্ছে গাইড বই এবং কোচিং সেন্টার। গণসাক্ষরতা অভিযানের আদলে এডুকেশন ওয়াচ স্টাডি 2023 বাংলাদেশে অননুমোদিত বাণিজ্যিক গাইড বই এবং নোটবুকের উপর প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের নির্ভরতার উল্লেখযোগ্য বৃদ্ধি প্রকাশ করেছে। উক্ত তথ্য অনুযায়ী দেশের 92% প্রাথমিক এবং 93% মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা বাণিজ্যিক গাইডবুকের উপর ঝুঁকে পড়েছে। আমরা সৃজনশীল শিক্ষা ব্যবস্থার কথা বলছি, আমরা অনেক ইনোভেটিভ আইডিয়ার কথা বলছি, নতুন একটা কারিকুলাম নিয়ে আমরা সেটাতে এগোচ্ছি, কিন্তু গাইড বই কী করছে? তোতা পাখির মতো মুখস্থবিদ্যা করছে, তাদের কোনো আউট নলেজ থাকছে না, তাদের ক্রিয়েটিভিটি সব কেড়ে নিচ্ছে, যেটা গাইড বই। আইন রয়েছে কিন্তু সেটা তো কার্যকর হচ্ছে না। যেই ক্লাসরুমে গাইড বই ব্যবহার হচ্ছে যেখানে, সেটা তো রেগুলেটরি অ্যাক্টের মাধ্যমে গেলেই একটা আইনগত পদক্ষেপ নিলে তো সেগুলো করে না। পানিশমেন্ট দেখ শিক্ষকদেরকে, যেই শিক্ষক কোচিং সেন্টারের সাথে যুক্ত তাকে পানিশমেন্ট দেওয়া হোক, সেগুলো তো করা হচ্ছে না। এখন মুখে মুখে বলছে সাংবাদিকদেরকে, না আপনারা ব্যবহার করবেন না, এটা করবেন, তাতে কী হচ্ছে? 2022 সালের তুলনায় এসব বইয়ের প্রতি প্রাথমিকে 13% এবং মাধ্যমিকে 10.5% পর্যন্ত শিক্ষার্থীদের নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। গাইড বইগুলো শিক্ষার্থীদেরকে গদবাঁধা পড়া গলদঘকরণ করে পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করে ঠিকই, তবে এর ফলে তাদের ভেতরকার সৃজনশীলতা বিনষ্ট হচ্ছে। ক্লাসরুমে যদি ঠিকমতো পড়াশোনা না হয়, তখন শিক্ষার্থী পাশ করার জন্য রাস্তা খুঁজে। আমি বলবো অভিভাবকদেরকে, আমার যেটা কথা হচ্ছে যে অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের সন্তানকে গাইড বই পড়াবেন না। গাইড বইয়ের ফলে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে আপনার সন্তান GPA 5 পাচ্ছে, যেটা আপনি গর্ব করে বলতে পারছেন, কিন্তু আপনার সন্তান GPA 5 পাচ্ছে বাট শিক্ষিত হচ্ছে না। এ সকল বাণিজ্যিক বই থেকে বিরত থেকে সন্তানদেরকে বোর্ড বই পড়ার পাশাপাশি শ্রেণীকক্ষে অধিক মনোযোগী হওয়ায় উৎসাহিত করতে হবে অভিভাবকদেরকেই। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। উন্নয়ন, সৌন্দর্য বর্ধন সহ নানা কারণে প্রতিনিয়ত কেটে ফেলা হচ্ছে রাজধানীর অধিকাংশ গাছ। মাত্র 2 ভাগ এলাকায় রয়েছে পরিবেশ বান্ধব গাছ, যার কারণে প্রতি বছরই রাজধানীর তাপমাত্রা বাড়ছে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির ফলে স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ সকল বয়সী মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, নির্বিচারে গাছ কাটা, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের কারণ তাপমাত্রা বাড়তে থাকার অন্যতম। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। সবুজের সমারোহ বিলীন হয়ে ক্রমেই ধূসর হচ্ছে রাজধানী ঢাকা। সময়ের বিবর্তনে হয়ে উঠেছে কংক্রিটের শহরে। তীব্র দাবদাহে নগরবাসীর জীবনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ইউনিসেফ বলছে, অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। বন, জলাশয় ধ্বংসের মতো পরিবেশ দূষণের একটি ফলাফল হিসাবে বর্তমানের এই তাপদাহ। আমরা এই তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন রকমের সমস্যার ভিতরে আছি। এই সমস্যাগুলোর যারা অসুস্থ মানুষ, যারা প্রেগনেন্ট মহিলা, যারা বয়স্ক মানুষ, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, কিন্তু সবচেয়ে বেশি এটি ঝুঁকিতে যাচ্ছে আমাদের শিশুরা। একদম মাতৃগর্ভের শিশু থেকে শুরু করে আমাদের মোটামুটিভাবে স্কুলের ছাত্রছাত্রীরা পর্যন্ত এই অতিরিক্ত গরমে আক্রান্ত হচ্ছে। তথ্য বলছে, গত 28 বছর আগে গাছের সংখ্যা ছিল 17%। 2023 সালে এসে তা দাঁড়িয়েছে 7%-এর নিচে, যার পরিণাম গত 7 বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আমাদের রোড আইল্যান্ডের সবুজ, আমাদের বিভিন্ন লেকগুলার বা উদ্যানগুলার সবুজ, এমনকি রাস্তার পাশে যে সবুজ, সব ক্ষেত্রেই সবুজের উপরে আক্রোশটা আমরা ফেলছি। কোনো সময় আমরা বিভিন্ন উন্নয়ন কাজের জন্য এই সবুজ ধ্বংস করছি, গাছপালা ধ্বংস করছি। কোনো সময় আমাদের অবিবেচনা এবং সচেতনতার অভাবে সেটি আমরা করে আছি। আমরা বুঝতে পারছি না যে বৃক্ষ এবং ফুলের গাছের ভিতরে যে পার্থক্য রয়েছে। সৌন্দর্য বর্ধন দিয়ে আমার শুধুমাত্র এই বৃক্ষের যে এই লক্ষ লক্ষ টন অক্সিজেন সরবরাহের যে ক্যাপাসিটি, সেটি হবে না। এই জ্ঞানটুকু আমাদের এখনো হয়ে ওঠে নাই। উন্নয়ন সহ সৌন্দর্য বর্ধনের নামে বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। মাত্র 2 ভাগ এলাকা জুড়ে রয়েছে পরিবেশ বান্ধব গাছ। আমরা 60 লক্ষ মানুষের এই শহরে ক্যাপাসিটিতে আমরা প্রায় 2 কোটি মানুষ বসবাস করছি। আমাদের 5 লক্ষ ক্যাপাসিটির যে রাস্তা আছে গাড়ির, সেখানে আমরা 15-16 লক্ষ গাড়ি চলাচল করছি। এই শহরের কিছু লোক এই ঠান্ডার জন্য যাদের ক্যাপাসিটি রয়েছে, তারা প্রায় 40 থেকে 50 লক্ষ ইউনিট এসি ব্যবহার করছি আমরা। এই শহরের অতিরিক্ত মানুষের জন্য অতিরিক্ত যে রান্নার সংস্থান করতে গিয়ে আরও 50 লক্ষের বেশি বার্নি
বার্নার বা চুলা আমরা ব্যবহার করছি। এই শহরের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেগুলোতে আমরা পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল ব্যবহার না করে আমরা গ্লাসের দিকে বেশি ঝুঁকে যাচ্ছি। এই যে অতিরিক্ত গাড়ি, এসি, আমাদের যে গ্লাসমেড বিল্ডিং, এগুলো সবগুলোই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করছে এবং এই তাপমাত্রা বৃদ্ধি ক্রমাগত পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন, গাছ কাটা, অপরিকল্পিত নগরায়নই তাপমাত্রা বাড়তে থাকার অন্যতম কারণ। আমাদের চারা গাছ থেকে বৃক্ষে রূপান্তরিত হওয়ার যে 10-15 বছর সময় লেগে যায়, সেই বিষয়টি মাথায় রেখে ইন্টেন্সিভলি একটি বৃক্ষরোপণ আন্দোলনের দিকে আমাদের যেতে হবে এবং আমাদেরকে সবাইকে এই জ্ঞান থাকতে হবে বছরের কোন সময়ে বৃক্ষ লাগানো যায় এবং সারা বছরব্যাপী তার পরিচর্যা করতে হবে। আমার শিশুটির নিরাপত্তার জন্য আমার বৃক্ষটির নিরাপত্তা দরকার। প্রকৃতির বন্ধু গাছই পারে তাপমাত্রা কমাতে ও পরিবেশের বিপর্যয় রোধ করতে। সরকারের পাশাপাশি নিজ উদ্যোগেও গাছ লাগাতে হবে সকলের। 2 কোটির বেশি মানুষের বসবাসস্থল রাজধানী ঢাকা, যেখানে প্রতিনিয়ত কমছে গাছের সংখ্যা। উন্নয়নের নামে সরকারি বেসরকারিভাবে প্রতিনিয়ত কেটে ফেলা হচ্ছে গাছ, যার কারণে বাড়ছে তাপমাত্রা। কষ্টসাধ্য হয়ে উঠেছে এখানে বসবাস করা। বিশেষজ্ঞরা বলছেন বাড়তে হবে সবুজায়ন। ফারিয়া আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের শিশুরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এপ্রিল বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস। গত কয়েক বছর ধরে গড় তাপমাত্রা বাড়ছে, আগের চেয়ে আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। বিস্তারিত দেখুন সিনথিয়া জান্নাতের রিপোর্টে। বাংলাদেশ জুড়ে দুঃসহ তাপপ্রবাহ বিরাজ করছে। সারা দেশে এই অসহনীয় তাপমাত্রায় শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিতরে যারা সেন্সিটিভ গ্রুপ রয়েছে, বিশেষ করে গর্ভবতী মহিলা, বয়স্ক মানুষ, বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ, শিশুরা এই ধরনের তাপমাত্রা বৃদ্ধিতে ঝুঁকির তালিকায় প্রথম সারিতে রয়েছে। কারণ তাদের তুলনামূলকভাবে তাদের ইমিউনিটিটা এই ধরনের তাপমাত্রা সহ্য করার মতো নয়। এই শরীরে হঠাৎ করে যখন পানি শূন্যতা দেখা যাচ্ছে তখন অতি দ্রুত এটি ডেটেরিয়েট করে, এটি অবনতি ঘটে এবং অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে। হাসপাতালগুলোতে দিন দিন বেড়েই চলছে শিশু রোগীর সংখ্যা। এমন অসহনীয় গরমে বাইরে খেলাধুলা করতে পারছে না শিশুরা। অভিভাবকেরা বলছে এই গরমে অসুস্থ হয়ে পড়ছে তাদের সন্তানেরা। কাল থেকে 10টা থেকে বমি করতেছে, তারপরে এক ডাক্তার দেখাইছি ইমার্জেন্সি ভিজিট দিয়ে, বমি কমছে। তারপর রাত 3টে থেকে এই পাতলা পায়খানা করতে আছে। এখন এই শিশু মেডিকেল নিয়ে আসছি। আমার বাচ্চার ইউরিনে ইনফেকশন হয়েছে অতিরিক্ত গরমের কারণে। কালকে পাচ্ছবের পাতলা পায়খানা করছে, ওদের লেগে ডাক্তার দিয়েছে। ডাক্তার সকালবেলা পাচ্ছবের করছিল, তারপরে নিয়ে আসি। অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে, বিশেষ করে নবজাতক, সদ্যজাত ও অল্প বয়সী শিশুদের জন্য। এই পরিস্থিতিতে বাবা মায়েদের প্রতি তাদের সন্তানদের পানি শূন্যতা থেকে রক্ষা ও নিরাপদ রাখার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে চিকিৎসকেরা। সবার প্রথম যে কী খাবে, কোথায় থাকবে, কি পড়বে এবং কখন হাসপাতালে আসবে, এই 4টা বিষয় বাবা মাদের অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমটাই হচ্ছে কি খাবে। খাবারটার ব্যাপারে অবশ্যই ফুটানো পানি পান করতে হবে। বাইরের যে খাবারগুলো এখন পাওয়া যাচ্ছে, ফুচকা, বিভিন্ন রিলেটেড, এই অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না। এই গরমের মধ্যে অনেকক্ষণ খাবার খোলা রাখা যাবে না। স্কুল থেকে এসে মানে ওরা সাথে সাথে ফ্রিজের পানি খেয়ে ফেলছে, হ্যাঁ, এতে তাদের টেম্পারেচারের ইমব্যালেন্স হয়। বাইরে অনেক গরম, সেই ক্ষেত্রে তারা বাইরে থেকে এসে একটু ঠান্ডা হবে, ঘাম মুছে নিয়ে টেম্পারেচারটা স্বাভাবিক আসলে তারপরে পানিটা ফ্রিজের পানি নিয়ে মিক্সড করে খাবে। আর এর পাশাপাশি কিছু পুষ্টিকর খাবার, যেমন হচ্ছে এই সময় মৌসুমি ফল বা বিশেষ করে ফলের যদি রস খায় তাহলে তাদের হচ্ছে যে পানি শূন্যতা এটাও দূর হবে। পরবর্তী তারা কি পরবে, যথাসম্ভব সুতি এবং হালকা কাপড়ের মানে হালকা কালারের সুতি কাপড়, যেখানে আলো বাতাস যাচ্ছে, এই জাতীয় যত সম্ভব পরা যায়। এবং ছোট বাচ্চাদের বাসায় থাকলে এই একটু ঠান্ডা স্থানে থাকতে হবে, ঘামটা বারবার মুছে দিতে হবে, যদি প্রয়োজনের ছাড়া বাইরে যেন না বের করা হয়। চলমান এই তাপপ্রবাহ সহ জলবায়ু পরিবর্তনের আরও ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার এখনই সময়। অস্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়তে থাকায় আমাদেরকে আগে শিশু ও সবচেয়ে অসহায় জনগোষ্ঠীকে নিরাপদে রাখার প্রতি নজর দিতে হবে। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বাংলাদেশের ট্রেনের নিচে চাপা পড়ে মৃত্যু যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রেল লাইনে বেশিরভাগ মৃত্যুই হয় অসচেতনতায়।
চোখের সামনে এমন অনেক দুর্ঘটনা ঘটলেও বাড়ছে না সচেতনতা। বিস্তারিত জানাচ্ছে রওশন আমিন রুহি। দূরে যাতায়াতের জন্য অনেকেই বেছে নেন রেলপথকে, কিন্তু দেশে বাড়ছে ট্রেন দুর্ঘটনা। জনসাধারণের উদাসীনতা ও রেল নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রতিনিয়ত দেশে ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যু ঘটছে। আমরা গার্জিয়ান যারা আছে আমাদের এটা দোষ। অ্যাকচুয়ালি শিশুরা কেন ট্রেনের লাইন নিয়ে খেলাধুলা করবে, ঠিক নেই। অনেক মানুষেরাই রেল লাইনগুলোকে ব্যবহার করছেন হাঁটা চলার পথ হিসেবে। রেল লাইনে শিশুদের অবাধ বিচরণ এবং রেল ক্রসিং পার হওয়ার সময়ও ঘটছে দুর্ঘটনা। তথ্য বলছে দেশের রেল সড়কের 82% অরক্ষিত। রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী গত 1 বছরে রাজধানীতে প্রায় 500 জনের মৃত্যু হয়েছে রেল দুর্ঘটনায়, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু। রেলে কাটা পড়ে যে মারা যাওয়ার বিষয়টি, এটা পুরো বছর জুড়ে যে পরিমাণ দুর্ঘটনা হয় তার প্রায় 5 থেকে 10%। এখন এখানে একটা আসলে আমাদের যে রেলের আইনটা এখানে একটু আমাদের বুঝতে হবে। রেলের যে আইন আছে সেখানে বলা আছে যে রেলের 2 পাশে 10 ফিট, এখানে কিন্তু 144 ধারী জারি করা আছে, কেউ কিন্তু ঢুকতে পারারই কথা না। কিন্তু আমাদের ওই অব্যবস্থাপনাটা কিন্তু সবসময় চলে আসে। রেলের 2 পাশের যে জমিগুলো বেদখলে গেছে, এটা যদি দখলমুক্ত করা যায় এবং যে লোকসমাগম এটা যদি নিয়ন্ত্রণ করা যায়, পাশাপাশি লেভেল ক্রসিংগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখনও সেই সনাতন মান্ধাতা আমলের যে প্রযুক্তি সেটাই আমরা ব্যবহার করছি। সারা দেশে প্রতি 1 কিলোমিটার পর পর লেভেল ক্রসিং আছে, যেখানে যাত্রী সাধারণ এবং পথচারী নিয়মিতভাবে পারাপার হচ্ছে। এই জায়গাগুলি কিন্তু ঝুঁকিপূর্ণ। অতএব লেভেল ক্রসিংগুলি আসলে আধুনিকায়ন করা এবং এটাকে প্রযুক্তি নির্ভর করতে হবে। সেক্ষেত্রেই দেখা যাবে যে আসলে এই যে পথচারীর রেলে কাটা পড়া মারার যে বিষয়টা, এটা অনেকাংশে কমে আনা সম্ভব। বিশেষজ্ঞদের মতে মানুষকে সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগ করতে হবে রেল কর্তৃপক্ষকে। রওশন আমিন রুহি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। বর্তমানে তুমুল সমালোচিত একটি বিষয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। অনেকেই এটিকে নিয়েছে পেশা হিসেবে, আবার অনেকেই কন্টেন্ট বানাচ্ছে শখের বসে। এক্ষেত্রে শিশু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যাও কম নয়, এমনকি প্রতিনিয়তই বাড়ছে শিশু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা। সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তির সহজলভ্যতার কারণেই শিশুদের মাঝে কন্টেন্ট বানানোর প্রবণতা বাড়ছে। আরও জানাচ্ছে সৈয়দা সাদিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাইজ, ইংরেজি শেখার শুরু তো অ্যালফাবেট দিয়ে হয়, আর এই অ্যালফাবেটসগুলো আমরা তো বোরিং ভাবে না শিখে একটু মজার শিখতে পারি। বর্তমানে শিশুদের মধ্যে বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটিং এর প্রবণতা। গোপালগঞ্জে প্রবেশ করার সাথে সাথে কাশিয়ানী উপজেলায় হাইওয়ের অতটা দূরে না, 100 থেকে 150 গজ দূরে এই শতবর্ষী আম গাছ অবস্থিত। প্রযুক্তি নির্ভর এই প্রজন্মে তারা তৈরি করছে বিভিন্ন ধরনের কন্টেন্ট, যার মধ্যে রয়েছে শিক্ষামূলক কন্টেন্টও। এই সকল শিশুদের কেউ বা কন্টেন্ট বানাচ্ছে নিজের ইচ্ছেতে, আবার কেউ বা বাবা মায়ের অনুপ্রেরণায়। আসলে আমি কখনো এটা নিয়ে অত গভীরভাবে ভেবে দেখিনি, তবে নিশ্চয়ই সব কিছুরই একটা পজিটিভ দিক এবং একটা নেগেটিভ দিক আছে। তবে আমি মনে করি যে আমার জন্য পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েশনে অত নেগেটিভ সাইড আমি ফেস করিনি, কারণ পজিটিভ আর নেগেটিভের মধ্যে আমরা নিজেরা যেটা গ্রহণ করব এটা কিন্তু আমাদের ইচ্ছা। সত্যি বলতে আমি কখনো অর্থের প্রাচুর্যতা দেখে কন্টেন্ট ক্রিয়েশনে আসিনি। তো পরবর্তীতে আস্তে আস্তে যখন জানলাম যে এই খাতে ইনকাম সোর্সটা খুব বড় এবং বিস্তৃত, তখন বোঝা শুরু করলাম যে এখান থেকে অনেক আয় আসতে পারে। তো আমি আমার প্রধান পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনকে বেছে নিইনি, এটাকে আমি মূলত আমার একটা শখ হিসেবে করে থাকি। অভিভাবকরা মনে করছেন সন্তানদের অনুকরণপ্রিয় আচরণ হওয়ায় তারা এই সকল কন্টেন্ট থেকে শিখছে অনেক কিছুই। তবে কিছু কিছু কন্টেন্টের নেতিবাচক প্রভাবও পড়ছে বলে জানিয়েছেন তারা। ওরা যেটা দেখবে ওটাই শিখবে, সুতরাং ছোটরা কন্টেন্ট বানাচ্ছে, ওরা যদি একটু শিক্ষণীয় কন্টেন্ট বানায়, যেমন ইংলিশের উপরে যারা যত বেশি জানে ওই জানাটাই যদি কন্টেন্ট বানায়, তাহলে বাচ্চারা ওখান থেকে দেখে শিখতে পারবে। আর ডেইলি ব্লগগুলো ওরকম যদি প্রয়োজনীয় না হয়, তাহলে আমি বলবো না বানানোটাই ভালো। আমার বাচ্চাই যেমন রোবলেক্স খেলে,
তা আমার মনে হয় যে হ্যাঁ এখানে সে অনেক কিছু শিখতেছে, কিন্তু এটাতে তারা খুব ক্রেজি হয়ে যায়। ওর যদি 1 ঘন্টাও লাগে ও গেম শেষ করবে, তারপর সে গার্জিয়ানের কথাটা শুনবে। আর শিক্ষণীয় জিনিসটা যদি এইসব যোগাযোগ মাধ্যম বা ইয়াতে হোক, আমার মনে হয় যে এটাই সরকার যদি করে যে বাচ্চারা শিখলো খারাপ কিছু না, ভালো কিছু যেটা ওর উপকারে আসবে। শিক্ষাবিদরা বলছেন প্রযুক্তির সহজলভ্যতার কারণেই বর্তমানে শিশু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়ছে। কারণ একটা বাচ্চাকে যখন আমরা এটা যখন বাণিজ্যিকভাবে তার রিলটা তৈরি করছি, তার উপরে আসলে একটা মেন্টাল প্রেশারও তৈরি হয় যে আমাকে এটা করতে হবে, আরও ভালো করে করতে হবে, এতগুলো লাইক পেতে হবে, এতগুলো কমেন্টস পেতে হবে। ছোট অবস্থায় মানসিকভাবে এই জিনিসগুলো আসলে কতটা নিতে পারবে, সেটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে তার পড়াশোনারও ব্যাঘাত ঘটছে এখানে। তৃতীয় যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে সে এইসব করতে যে তার যে স্বাভাবিক অ্যাক্টিভিটিসগুলো সেগুলো ব্যাহত হয়ে যাচ্ছে। যেমন সে স্কুলের বন্ধুদের সাথে খেলাধুলা করার সময় হয়তো পাচ্ছে না, হয়তো পড়াশোনা করারও প্রপারলি সময় পাচ্ছে না। তো এগুলো আসলে আমাদের দেখতে হবে। বাণিজ্যিকভাবে এই কন্টেন্ট ক্রিয়েশন শিশুদের দিয়ে তৈরি করানোটা আমার মনে হয় ঠিক না। তবে উপার্জনের মানসিকতায় কন্টেন্ট ক্রিয়েট করলে তার প্রভাব পড়বে ভবিষ্যৎ প্রজন্মের উপর, এমনটাই মত সমাজ গবেষকদের। অবশ্যই যুক্তিসঙ্গত না। তারা তো ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, এটা তো ঠিক না। তাদের যখন লেখাপড়া করার সময় তারা লেখাপড়া করবে, এখানে পয়সা ইনকামের তো কোনো ব্যাপার না। তারা যে হ্যাঁ লেখাপড়া শেষ করে চাকরি পাচ্ছে না, তখন যদি করে তাহলে একরকম মানে মেনে নেওয়া যায়। কিন্তু লেখাপড়া না করে পড়ার ক্ষতি করে যদি এইসব ইনকামের পথে যায়, তাহলে তো সে আর উপরে উঠতে পারবে না, তার তো লেখাপড়া আর হবে না। Now my ABC, next time when you sing with me. If you guys have more recommendations of challenges that we can do, then please let us know in the comment box below. প্রতিনিয়তই বাড়ছে শিশু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা, যেখানে শিক্ষামূলক কন্টেন্টের পাশাপাশি তৈরি হচ্ছে বিভিন্ন অপ্রয়োজনীয় কন্টেন্টও, যার প্রভাব পড়ছে শিশুদের উপরও। বিশেষজ্ঞরা বলছেন শিশুদেরকে শিক্ষামূলক কন্টেন্টের প্রতি আগ্রহ বাড়াতে সচেতন হতে হবে অভিভাবকদেরও। সৈয়দা সাদিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তোমরা চাইলে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।